প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখানে আছো সৃষ্টিকর্তার অসীম রহমতে তোমরা ভালো আছো, তোমাদের পরিবার পরিজন ভালো আছে। তোমরা আশা করছি যে সরকারি দিক নির্দেশনা মেনে এই কোভিড-19 কারণে তোমরা ঘরেই আছো এবং আমাদের সব সময় প্রত্যাশা থাকে আমাদের ছাত্ররা যেন, আমাদের স্টুডেন্টরা যেন ভালো থাকে। তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকি, দেশ ভালো থাকে, জাতি ভালো থাকে, তোমার পরিবার ভালো থাকে, সমাজ ভালো থাকে। সুতরাং তুমি একা নও, তোমার সাথে পারিপার্শ্বিক অনেক বিষয় জড়িত। সুতরাং তোমাকে ভালো রাখা, তুমি নিজে ভালো থাকাটা, এটা তোমার পারিপার্শ্বিক বিষয়গুলোর উপর নির্ভর করে। তুমি ভালো থাকলে তোমার চারপাশে সবাই ভালো থাকবে। যাই হোক, আজকে আমরা একাদশ শ্রেণীর, আমি এখানে লিখে দিয়েছি একাদশ শ্রেণীর পরিসংখ্যান প্রথম পত্র কোড নম্বর 129 এই বিষয়টির উপরে ক্লাস নিব। তো যেহেতু তোমরা 2020-21 সনের শিক্ষাবর্ষে ভর্তি হয়েছ ঢাকা কলেজে, এবং ঢাকা কলেজের বাহিরেও অনেকে তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করো অনলাইনের মাধ্যমে। একটু বলে রাখি যে অনলাইন ক্লাস কখনোই স্বাভাবিক ক্লাসের বিকল্প নয়, তবে সহায়ক। আমরা বলেছি যখন অনলাইন কোভিড-19 কারণে যখন শিক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড আঘাত হানে, তখনই ঢাকা কলেজের অধ্যক্ষ মহোদয়ের একক প্রচেষ্টায়, যাহা বাংলাদেশের ইতিহাসে প্রথম, উনি অনলাইন ক্লাস শুরু করলেন। যখন 18 তারিখ 17 তারিখ থেকে মার্চ থেকে বন্ধ হলো, তার হঠাৎ করে চিন্তা করলেন যে অনলাইন ক্লাস আমরা নিব, এবং সেখান থেকে আমাদের পথ চলা। তারপর আমাদের মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয় যারা আছে, প্রাথমিক গণশিক্ষা, এরা শুরু করলেন, এবং স্যারের এই কাজটিকে শিক্ষা মন্ত্রণালয় ব্যাপকভাবে সমর্থন দিয়েছেন। এই জন্য মাননীয় শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী এবং সচিব মহোদয়ের কাছে ঢাকা কলেজ কৃতজ্ঞ। যাই হোক, আজকে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। আমরা বরাবরই তোমাদের পরিচয় নিয়ে থাকি, কিন্তু অনলাইনের কারণে আমরা সেটা পারছি না। যদি পরিবেশ স্বাভাবিক আসে, আমরা আবার মুখোমুখি পরিচিত হব। আমরা আমাদের সুখ আনন্দগুলো পরস্পরের মধ্যে ভাগাভাগি করব। মহান আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা, আমরা যেন সেই স্বাভাবিক জীবনটা খুব শীঘ্রই ফিরে পাই। যাই হোক, আমাদের যারা ঢাকা কলেজে ভর্তি হয়েছ, আমাদের ছাত্রদের, এবং যারা ঢাকা কলেজে ভর্তি হতে পারোনি, যারা আমার অনলাইনে ক্লাসে রয়েছে, শুরুতেই আমি তোমাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই। আমি আর একটু পরিচয় দিই। আমরা ঢাকা কলেজের অনেকগুলো কমিটি আছে, নিবিড় কমিটি, অর্থাৎ পাঠ পরিকল্পনা উন্নয়ন ও পর্যবেক্ষণ কমিটি যেটা রয়েছে, আমি তার একটি সদস্য। তোমাদের সার্বক্ষণিক আমাদের দেখা হবে, কথা হবে, তোমাদের লেখাপড়ার মান নিয়ে আমরা কথা বলবো, তোমাদের পরীক্ষা সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, তোমাদের সিলেবাসগুলো নিয়ে আমরা কথা বলবো। তো সুতরাং আমার ছাত্রদের শুরুতেই আমরা উপদেশ দিই একটাই, পড়ার টেবিলে থাকবে। কোভিড-19 আমরা জানি একটা মহামারী আকারে ধারণ করেছে, কিন্তু আমরা বাসায় থাকব, বাসায় বসে আমাদের লেখাপড়াগুলো চালিয়ে যাব। ইনশাল্লাহ আলো একদিন আসবেই, এটা আসতে বাধ্য। সুতরাং আমরা পিছিয়ে পড়ব না। মনে রাখবে, সব কিছু হারিয়ে যেতে পারে, কিন্তু বইটা যদি আমার হাত থেকে চলে যায়, তাহলে মানুষ নামে মানুষ আমরা থাকবো না। হয়তো আমরা অন্য কোনো মানুষ রূপে আমরা সমাজে গণ্য হব, কিন্তু আদর্শ মানুষ বা একজন ভালো মানুষ হিসাবে আমাদেরকে বই তৈরি করে দেয়, আর জ্ঞানের আলোটা আমরা বই থেকে পাই। সুতরাং বই হাত থেকে ছাড়া করবে না। তো যাই হোক, আমাদের এই বিষয়টি একেবারেই সহজ বিষয়। আগে ছিল অনেকগুলো প্রমাণ, এখন সৃজনশীল, একেবারে সহজ একটি ব্যাপার। এটা যারা সায়েন্স থেকে, যারা বায়োলজি নাওনি, যারা মেডিকেল সায়েন্স পড়বে না বলে তোমরা প্রত্যাশা করেছো, তাদের জন্য আমি মনে করি পরিসংখ্যানটা অত্যন্ত আশীর্বাদ স্বরূপ। কেননা
বায়োলজির যে 100% পরিশ্রম যদি তুমি এখানে 1% দাও, ওখানে 100% শ্রম দিলে যে ফলাফল পাবে, এখানে যদি তুমি তার 10%ও দাও, তাহলে তুমি এখানে অনেক ভালো রেজাল্ট করতে পারবে এবং এখানে প্রচুর নম্বর ওঠে। তো আজকে আমি তোমাদের সিলেবাসটা একটু বোঝানোর চেষ্টা করব। আমাদের এই সাবজেক্টের কোর্স নম্বর হলো 1 to 9। এখন সিলেবাসটা কি, মানবন্টনটা কি, মনে রাখবে সৃজনশীল। তাহলে আমরা সিকিউ বলি, এটা লিখিত আছে 40 নম্বরে। এমসিকিউ যেটাকে আমরা অবজেক্টিভ বলি, এটা হলো 25, সরি এখানে 50, আর এখানে আছে 25 প্র্যাকটিক্যাল, এইখানে আছে 25, মোট হলো 100। এই নম্বরটা তোমার হাতের নম্বর। তুমি কলেজে, এইটা তোমার কলেজের হাতের নম্বর, এটা তোমার নম্বর আমি বলবো। তুমি যদি আমাদের ক্লাসগুলোকে ফলো করো, আমাদের ক্লাসগুলোকে যদি শুনতে পারো, শোনার চেষ্টা করো, বইগুলোকে যদি একটু দেখাশোনা করতে পারো যে ওর ভিতরে কি আছে, তাহলে এই 25 আনসার করা কোনো তোমার জন্য কঠিন নয়। ধরে নিলাম এই 25 তোমার, এখান থেকে যদি আমি 20-22 পাই, আর এই 50 আমরা 45-48 পেয়ে যাই, ধরো 45, তাও তোমার 92 আসে। একেবারে ছেড়ে দিয়ে এই 45টা এখানে 50-48-49-50 পায়, এখানে 25-24-25 এরকম পায়, আর এখানে 25-25, তাহলে এখানে 98-99-100 পাওয়া কোনো তোমার জন্য কঠিন নয়। আর তোমরা যারা ভর্তি হয়েছো এই যুগের ছেলেমেয়েরা অবশ্যই ব্রিলিয়ান্ট, সুতরাং তোমাদের নম্বরের ঘাটতি হবে এটা আমরা বিশ্বাস করি না। তোমরা বরঞ্চ 100 থাকলে তুমি 150 পাওয়ার 200 পাওয়ার উপযুক্ত, আমরা সেভাবেই তোমাদেরকে মনে করি। কারণ আমাদের যুগে আমাদের 60% নম্বর উঠাতে অনেক কষ্ট হতো, আর এখন তোমাদের 80-90-100% নম্বর উঠাইতে তোমরা সেটা পারো। তাহলে সেক্ষেত্রে আমি মনে করি আমার মেধার চেয়ে তোমাদের মেধা অনেক ভালো। তাহলে এই হলো আমাদের নম্বর বন্টন। এখন আমাদের দুইটা বিভাগ আছে, ক বিভাগ আর খ বিভাগ। এখন আমি চ্যাপ্টারগুলো একটু লিখে দেব, ক বিভাগে কি আছে এবং খ বিভাগে কোন কোন অধ্যায়গুলো রয়েছে এবং এখান থেকে কয়টি প্রশ্ন উত্তর দিতে হবে। যেহেতু মোট প্রশ্ন হলো 5টি আনসার করতে হবে, 5-10 = 50, এখানে বলা থাকবে কমপক্ষে একটি বিভাগ থেকে 2টি আনসার করতেই হবে। তার কমপক্ষে মানে কি, 2টার বেশি তুমি করতে পারবা, তবে কমপক্ষে একটা বিভাগ থেকে 2টি করতেই হবে। তাহলে এখান থেকে 2টা, এখান থেকে 2টা, 4টা। এখন আরেকটি প্রশ্ন, হয় তুমি এখানে করবে, না হয় এখান থেকে করবে। তার মানে কি, এক বিভাগ থেকে তুমি 3টা প্রশ্ন অ্যান্সার করতে পারবে, আর এক বিভাগ থেকে তোমার 2টি করতেই হবে। কিন্তু কোনো কোনো বেলায় ছাত্ররা দেখা যায় যে এখান থেকে অর্ধেক হলো, এখান থেকে ওই লাস্টের যে 5টা মিলেতে এখানে অর্ধেক হলো। এটা হবে কি, তোমার 2টা প্রশ্নের উত্তরই কাটা গেল। কারণ তুমি এক বিভাগ থেকে সর্বোচ্চ 3টি প্রশ্ন অ্যান্সার করতে পারবে, আর এক বিভাগ থেকে 2টা। যেহেতু তোমাকে বাধ্যতামূলক করে দিয়েছে একটি বিভাগ থেকে কমপক্ষে 2টি প্রশ্ন অ্যান্সার তোমাকে করতেই হবে, সুতরাং এক বিভাগ থেকে তুমি 3টা করতে পারো। তাহলে তুমি একটু চ্যাপ্টারগুলো লিখে নাও। আর বইয়ের রেফারেন্স আমরা দিয়েছি তোমাদেরকে। 1 নম্বর আমি বলবো আব্দুল আজিজের বইটা যদি তুমি কেনো, আব্দুল আজিজ, তাহলে তোমার যথেষ্ট, আর বেশি বই কেনার কোনো প্রয়োজন নেই, ওটাই তোমার জন্য ভালো। তা দেখো 1 নম্বরের অধ্যায় হলো পরিসংখ্যান চলক, যেটা আজকে আমরা পড়াবো, ও প্রতীকের ধারণা। 2 নম্বরে আছে তথ্যের উপস্থাপন। এখানে দেখে নিন। 3 কেন্দ্রীয় প্রবণতা। 4 বিস্তার পরিমাপ।
এখান থেকে তোমাকে কমপক্ষে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে, দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখন খ বিভাগ, এক, পরিঘাত, বঙ্কিমতা, সুচলতা। দুই, সংশ্লেষ ও নির্ভরণ। তিন, কালীন সারি। চার, বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান। এখন দেখো, তোমাদের 8টা চ্যাপ্টার আমরা দেখলাম যে এখানে 8টা চ্যাপ্টার রয়েছে, ভয়ের কিছু নেই। আবারও বলছে পরিসংখ্যান নিয়ে ভয়ের কিছু নেই। আমাদের ঢাকা কলেজে কিন্তু বিকল্প রয়েছে। তুমি কমার্সে যারা পড়ো তাদের বিকল্প, তোমার এখানে বিকল্প অর্থনীতি রয়েছে। তুমি পরিসংখ্যান না নিয়ে অর্থনীতি নিতে পারো, অর্থনীতি না নিয়ে পরিসংখ্যান নিতে পারো। আমি বলবো এক্ষেত্রে পরিসংখ্যান নিবে, যেখানে পরিসংখ্যান আছে সেখানে অর্থনীতি না নিয়ে পরিসংখ্যান নিবে। কেননা যখন তুমি অনার্সে পড়বে তখন তোমার 200 নম্বরের পরিসংখ্যান কম্পালসারি পড়তে হবে। তখন কি করবে? তখন তো কোনো উপায় থাকবে না। এমনকি তুমি আর্টসের কিছু সাবজেক্ট আছে, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, এগুলো তো তোমার পরিসংখ্যান বাধ্যতামূলক পড়তে হয়। জিওগ্রাফি, মনোবিজ্ঞান, এগুলোতে পরিসংখ্যান পড়তে হয়। সায়েন্সে যারা আছো, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, ইউনিভার্সিটিগুলোতে দেখবো, ফার্মেসি, বুয়েটে পড়বা, সেখানেও পরিসংখ্যান। মেডিকেল একটা সায়েন্স আছে, পপুলেশন, সেখানে পরিসংখ্যান পড়তে হয়। সুতরাং হয়তো আমাদের দেশের প্রেক্ষাপটে পরিসংখ্যানের গুরুত্ব মনে হয় না, কিন্তু তুমি যদি বাহির দেশে উন্নত কান্ট্রিগুলোতে যাও, যেমন তোমার নর্থ সাউথ ইউনিভার্সিটির এক টিচার, সে আমেরিকান ইউনিভার্সিটিতে, ওনার সাথে পরিচয় হলো। আমাকে জিজ্ঞেস করলেন কোন সাবজেক্ট, আমি বললাম পরিসংখ্যান। বলেন কি, আমেরিকাতে পরিসংখ্যানের ডিমান্ড আপনি কল্পনা করতে পারবেন না, সবচেয়ে ভালো স্টুডেন্ট ওখানে পড়ে। আমরা যদি এখানে এই কথা বলি তাহলে হাসবে, বলবে কি সারা কি পাগল হয়ে গেল নাকি, যে পরিসংখ্যানে এত ডিমান্ড। হ্যাঁ, পরিসংখ্যানের ডিমান্ড আছে, আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বুঝতে পারি না। সুতরাং আমরা যদি উচ্চতর ডিগ্রি নিতে চাই, সেখানে তোমাকে দেখবা যে পরিসংখ্যান তোমাকে লাগবেই। তুমি যদি কম্পিউটার করে অ্যানালিসিস করে গবেষণা করতে চাও, সেখানে পরিসংখ্যান লাগবে। আজকে আমরা কিছু এক্সট্রা আলোচনা করব। তা আমি কমার্সের ছেলেদের বলি, যেহেতু তোমাদের অ্যাকাউন্টিং পড়ো, বিবিএ পড়ো, মার্কেটিং পড়ো, ফিনান্স পড়ো, তারপরে ট্যুরিজম পড়ো, যেটাই পড়ো না কেন, কমার্সে রিলেটেড যে সাবজেক্টই পড়ো না কেন, সেখানে 200 নম্বরের কম্পালসারি তোমাকে পরিসংখ্যান পড়তে হবে। সুতরাং এখানে যে পরিসংখ্যানগুলো শিখছো সেটাই ওখানে তোমাকে পড়তে হবে। সুতরাং আমি মনে করি যারা পরিসংখ্যান না অন্য কিছু নিয়েছো তারা হয়তো একটা ভুলের মতো আছো, এবং আমি যদি ক্লাসে নিতে পারতাম, সরাসরি তোমাদের আমি বুঝিয়ে দিতে পারতাম যে এই উপকারগুলো তো আছে। এখন হয়তো তুমি আমারটা শুনছো, অর্থাৎ সমস্যার যে কথাগুলো আমরা বলি ক্লাসে সেগুলো বলতে পারবো না। ঢাকা কলেজে প্রতি বছরই শুরুতে অনেক ছেলেই পরিসংখ্যান ইকোনমিক্স নিয়ে থাকে, কিন্তু পরবর্তীতে তাদের ঘুম ভেঙে যায়, এবং পরবর্তীতে ইকোনমিক্স হয়তো 10-12 জন বা 15 জন থাকে, আর বাকি সব ছেলেরাই কিন্তু পরিসংখ্যান। কেননা এখানে নম্বর তোলা অত্যন্ত সহজ। আর তোমার বুঝতে হবে ইকোনমিক্সের, আমি একটা ছাত্রদের বলি, তোমার যেখানে পরিসংখ্যান নেওয়ার দরকার নেই, তুমি অন্য সাবজেক্ট নাও, যেখানে তুমি দেখবা তোমার প্র্যাকটিক্যালের সুযোগটা রয়েছে। 25 নম্বর একটা প্র্যাকটিক্যালের সুযোগ রয়েছে। তুমি জিওগ্রাফি নিতে পারো আর্টসের ছেলেদের জন্য। এটা আমরা বলি শুরুর ক্লাসে, যেহেতু তোমার দুইটা ভিত লাগবে, একটা হলো এসএসসি এবং ইন্টারমিডিয়েট। এই দুইটা রেজাল্ট যদি আমরা ভালো করতে পারি,
তাহলে কিন্তু তুমি ভালো একটি জায়গায় ভর্তি হতে পারবে। আর তোমরা যদি মনে করো যে না এটা আমি সাবজেক্টের কথা বলবো না, এই কারণে তুমি যেটাই অ্যাজ ইউ উইশ, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সাবজেক্টই নেই না কেন সেখানে কিন্তু তোমাকে নম্বর তুলতে হবে রে বাবা। এইটা হলো সবচেয়ে বড় কথা। তোমাকে অর্থনীতি আপত্তি নেই, জিওগ্রাফি নাও, মনোবিজ্ঞান নাও, স্ট্যাটিস্টিক্স নাও, গণিত নাও, বায়োলজি নাও, যে যে সেক্টর আছে ওইখানে আমাদের ক্লিক করতে হবে, তাই না? সুতরাং আজকে আমরা পড়বো এই অধ্যায়গুলো আমরা বলে দিয়েছি। তো যাই হোক, আমরা একটু কথা বলি যে পরিসংখ্যান কাকে বলে। এটা নিয়ে আমরা বেশি আলোচনা করব না, অল্প একটু নিয়ে আলোচনা করব। পরিসংখ্যান, মানুষ যখন যাযাবর ছিল, ইতিহাসটা একটু বলে নেই। মানুষ যখন যাযাবর ছিল তখন তাদের মধ্যে কোনো ক্ষমতার লোভ ছিল না, সম্পদের লোভ ছিল না, অন্য কোনো লোভ ছিল না। যাযাবর আজকে এখানে কালকে ওখানে বসবাস করতো, তাদের নিজস্ব কোনো ভূখণ্ড ছিল না, নিজস্ব কোনো সত্তা ছিল না, জাতিসত্তা ছিল না, তার নিজের মতো নিজে চলত। কিন্তু মানুষ যখন সভ্য জগতে প্রবেশ করে তখন মানুষের মধ্যে অনেকগুলো লোভের জন্ম হয়। ক্ষমতার লোভ, অর্থের লোভ। আমি ক্ষমতাশীল, তুমি চিন্তা করবে স্যার এত ক্ষমতার অধিকারী, তাহলে কোন ভাবে কোন উপায়, তাহলে আমি তার সাথে এক ঘের উপরে উঠতে চাই, তাহলে আমি আর একটু জায়গায় আমি যেতে চাই। তাহলে কি হলো, তোমার মধ্যে আমার একটা কম্পিটিশন শুরু হলো। সেই কম্পিটিশনের রসদটা কি, কাঁচামাল কি, তথ্য। কারণ তুমি খুঁজেছো যে স্যারের যে এত ক্ষমতা বা স্যার যে ক্লাস নিচ্ছেন, এই যোগ্যতা কিভাবে আসলো তার মধ্যে, সে কোথায় কোথায় লেখাপড়া করেছে, তার ব্যাকগ্রাউন্ড কি, এগুলো খুঁজবে। তাহলে তুমি যদি আমাকে ওভারটেক করতে চাও, আমার ভালো জায়গাটির চাইতে তুমি যদি আরো ভালো জায়গাটিতে যেতে চাও, তাহলে আমাকে ফলো করবে কোন কোন জায়গায় স্যারে ক্লিক করেছে, কোন কোন জায়গায় স্পর্শ করেছে যে স্যার ভালো জায়গায়, তার সাথে ভালো জায়গায় যেতে হলে আমাকে কি কি করতে হবে। তার মানে কি তুমি আমার সম্পর্কে তথ্য নিবে, তারপর ওই জায়গাগুলোকে তুমি আরো ভালো করার চেষ্টা করবে, ফলে আমার সে তোমার একটি ভালো জায়গা তৈরি হবে। তার মানে কি, যখন এটি কম্পিটিশন শুরু হয়, পরস্পরের মধ্যে একটা প্রতিযোগিতার তৈরি হয়, তখন মানুষ মানুষকে জানার চেষ্টা করে, একটা বিষয় সম্পর্কে আর একটা বিষয় সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করে। তার মানে কি, সেখানে বেরিয়ে আসে কতগুলো তথ্য। আর এই তথ্যটা সংগ্রহ করতে গিয়ে, তথ্যটা জোগাড় করতে গিয়ে, তথ্যটা কালেকশন করতে গিয়ে তখনকার মানুষ চিন্তা করলো যে সরাসরি তথ্য কালেকশন করা যায় না, একটি বিষয়ের মাধ্যমে তথ্যগুলো কালেক্ট করতে হয়। তখনই তারা অনুভব করলো সেই বিষয়টা কি হতে পারে, তখনই তারা এর নাম দেয় পরিসংখ্যান। তো শুরুতে পরিসংখ্যানকে বলা হতো রাজাদের বিজ্ঞান, কারণ রাজারা এবং রানীরা তাদের দেশকে পরিচালনার জন্য, তাদের রাষ্ট্রকে পরিচালনার জন্য কতগুলো নীতি প্রণয়ন করতে হতো। কতজন কর্মচারী দরকার, কতজন পুলিশ দরকার, কতজন শিক্ষক দরকার, কতজন ম্যাজিস্ট্রেট দরকার, কতজন সচিব দরকার, কতজন আর্মি দরকার, এই যে সংখ্যাগুলো, তাদের বেতন ভাতা কোত্থেকে আসবে, কিভাবে দেশে রাষ্ট্রের আয় হবে, এই ক্ষেত্রগুলো বের করতে জরিপ করতে হয়। আর জরিপ করতে গিয়ে রাজা এবং রানীর এই পরিসংখ্যানকে ব্যবহার করতেন। এই জন্য বলা হতো সায়েন্স অফ কিংস, পরিসংখ্যান রাজাদের বিজ্ঞান বলা হতো। কেউ কেউ এই রাজা এবং রানীরা তাদের রাষ্ট্রের পলিসি নির্ধারণের জন্য বা পলিসি প্রণয়নের জন্য, সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিসংখ্যানকে তারা ব্যবহার করতেন। এজন্য তারা পরিসংখ্যানকে বলতেন সায়েন্স অফ ডিসিশন মেকিং, অর্থাৎ পরিসংখ্যান হলো সিদ্ধান্ত গ্রহণের বিজ্ঞান। আবার কেউ রাষ্ট্র চালানোর জন্য বলছে সায়েন্স অফ পলিটিক্যাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্সে বলো। এভাবে অনেকগুলো নাম দিচ্ছে। আমি উৎপত্তিটা একটু দেখাচ্ছি। ল্যাটিন শব্দ স্ট্যাটাস, ইতালীয় শব্দ স্ট্যাটিস্টা, জার্মান শব্দ স্ট্যাটিস্টিক, ফরাসি শব্দ স্ট্যাটিস্টিক, উচ্চারণ। এই শব্দগুলো পরিবর্তন হতে হতে আজকে স্ট্যাটিস্টিক্স এই শব্দটির উৎপত্তি হয়েছে, যার বাংলা পরিভাষা হচ্ছে
পরিসংখ্যান। দেখো STATIS, স্ট্যাটিস, TICS, টিক্স, স্ট্যাটিস্টিক্স, যার বাংলা পরিভাষা হচ্ছে পরিসংখ্যান। আসো এবার, স্টেট কথার অর্থ রাষ্ট্র, স্ট্যাটিস্টা কথার অর্থ রাষ্ট্রের জন্য কাজ। স্টেট কথা দ্বারা যদি রাষ্ট্র বুঝায় আর স্ট্যাটিস্টা দ্বারা যদি কাজ বুঝায়, তাহলে উৎপত্তিগত দিক থেকে আমরা একথাই বলতে পারি, রাষ্ট্রের কার্যকলাপ সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্যই এই পরিসংখ্যান বিষয়টির উৎপত্তি হয়েছিল। আবারও বলছি, স্টেট কথার অর্থ রাষ্ট্র আর স্ট্যাটিস্টা কথার অর্থ হলো রাষ্ট্রের জন্য করণীয়, রাষ্ট্রের জন্য কাজ। আমি শিক্ষক, রাষ্ট্রের জন্য আমার কাজ কি? আমি নাগরিক তৈরি করতেছি ভবিষ্যতের জন্য। আমার ছাত্ররা, আজকে যারা আমার ছাত্র, তারা একজন দেশ পরিচালনার জন্য নিজেকে নিয়োগ করবে, আত্মনিয়োগ করবে। সুতরাং আমার কাজ কি? উপযুক্ত নাগরিক তৈরি, সুনাগরিক তৈরি করে যারা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে। তাহলে এটা যদি কাজ বোঝায়, এটা যদি রাষ্ট্র বোঝায়, তাহলে এখানে উৎপত্তিগত দিক থেকে আমরা বলতে পারি পরিসংখ্যান বিষয়টি তৈরি হয়েছিল রাষ্ট্রের কার্যকলাপ পরিচালনার জন্য। ওই যে বলেছি, কেউ রাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞান বলতো, কেউ রাজাদের বিজ্ঞান বলতো। সুতরাং সবচেয়ে ভালো সংজ্ঞাটি দিয়েছেন R.A. ফিশার। লেখো R.A. ফিশার, স্যার রোনাল্ড আইলমার ফিশার। R.A. ফিশার, ওনাকে পরিসংখ্যানের জনক বলা হয়। সবচেয়ে ভালো সংজ্ঞাটি দিয়েছেন R.A. ফিশার, যাকে পরিসংখ্যানের জনক বলা হয়। উনি কি বলেছেন? যে statistics is a branch of applied mathematics which is used to collect data, representation of the data and analysis the data. পরিসংখ্যান এমন একটি বিজ্ঞান যাহা ফলিত গণিতের থেকে উৎপত্তি হয়েছে। এটি গণিতের শাখা। কেন উৎপত্তি হয়েছে? তথ্যকে সংগ্রহ করবে, তথ্যকে বিশ্লেষণ করে ফলাফল প্রদান করবে। এই কাজটি যারা করবে তাকে সে পরিসংখ্যান বলেছেন। ফিশারের সূত্রের সাথে, ফিশারের কথার সাথে, ফিশারের দেওয়া সংজ্ঞার সাথে সুর মিলিয়ে আমরা বলতে পারি চারটি কাজ যে করে তাকে আমরা পরিসংখ্যান বলি। কয়টি কাজ? চারটি। লেখো। 1, তথ্য সংগ্রহ। 2, তথ্য উপস্থাপন। 3, তথ্য বিশ্লেষণ। 4, ফলাফল প্রদান ও ব্যাখ্যাকরণ। এই চারটি কাজ যে করতে পারবে তাকে আমরা পরিসংখ্যান বলবো। তারা ক্লিয়ার? তথ্য সংগ্রহ, তথ্য উপস্থাপন, তথ্য বিশ্লেষণ, ফলাফল প্রদান করে ব্যাখ্যা করা। এই চারটি কাজ যে করবে তাকে পরিসংখ্যান বলবো। আসো, চারটা কাজ বুঝলে আমরা পরিসংখ্যান বুঝবো। তথ্য সংগ্রহ। আমি তোমাদের সম্পর্কে কিছু জানি না, তুমি আমার সম্পর্কে কিছু জানো না। আমি জানতে চাই তোমরা কেমন মানের ছাত্র আজকে ঢাকা কলেজে ভর্তি হয়েছো। তাহলে আমার ভালো ছাত্রের কন্ডিশন কি? যারা কমপক্ষে জিপিএ 4.5 পেয়েছে তারা ভালো ছাত্র এবং ঢাকা কলেজে তারা ভর্তি হতে পেরেছে। এখন আমি এক এক করে ঢাকা কলেজে কমার্সে 200 ছাত্র ভর্তি হয়েছে। আমি 1 থেকে 200কে প্রত্যেকে জিজ্ঞেস করে তার রেজাল্ট জানলাম। দেখা গেল তোমাদের রেজাল্ট গড়ে 4.90। তাহলে দেখো
আমি প্রথমেই 4.75 আমার মানদণ্ড, যে কমপক্ষে যারা 4.75 পাবে তারা ভালো ছাত্র, তার নিচে পাবে তারা অতটা ভালো না, তার উপরে পাবে তারা আরো ভালো। আমি প্রত্যেকে জিজ্ঞেস করে তথ্য সংগ্রহ করলাম। এখন তথ্য সংগ্রহ করার সময় অনেক প্রকারের তথ্য আসতে পারে, কখনো কখনো সেটা গবেষণার সাথে সম্পৃক্ত হতে পারে, আর কখনো কখনো গবেষণার সাথে একটু প্রভাবিত করতে পারে। এমন কতগুলো বিষয় সম্পর্কে তথ্য কালেক্ট করা হয়, কোনোটা কাজে লাগে, আবার কখনো কখনো একটু মানে কি বলে অনুষঙ্গ, হয়তো হেল্পিং হ্যান্ড হতে পারে, এই টাইপের কিছু তথ্য নেওয়া হয়ে থাকে। তাহলে তথ্যগুলোকে সংগ্রহ করার পর ওই তথ্যগুলো তাদের বৈশিষ্ট্য অনুসারে আলাদা আলাদা ভাগ করা। যেমন তথ্য যখন সংগ্রহ করেছি তখন এমন হতে পারে যে তোমার বয়স কত, তোমার জিপিএ কত, তুমি এত ভালো রেজাল্ট করেছো, তুমি কয়টা সাবজেক্ট প্রাইভেট পড়েছো, কত ঘন্টা নিজে লেখাপড়া করেছো, তোমার বাবা কি করেন, মা কি চাকরি করেন, কয় ভাই বোন, কতজন স্কুলে যায়, কলেজে যায়, অথবা কোনো চাকরি করে, তোমার বাবার যে আয় করেন সে আয় দিয়ে উনি চলতে পারেন না অন্য কোনো আয় আছে, সেটা কোত্থেকে, ভূমি থেকে, জমি, কৃষিখাত থেকে, অথবা ঘর ভাড়া থেকে, অথবা দোকান ভাড়া থেকে, অথবা অন্য কোনো ব্যবসা থেকে। আমি অনেকগুলো তথ্য নিতে পারি। তো সব তথ্য যার যার সাথে মিলে, তোমার বাবার আয়ের সাথে আরেকজনের বাবার আয় মিলে, কিন্তু তোমার রেজাল্টের সাথে ওর বাবার আয়ের তো সম্পর্ক নেই, তোমার রেজাল্টের সাথে তোমার এক বন্ধুর রেজাল্টের সম্পর্ক আছে। সুতরাং তথ্যগুলোকে কালেক্ট করার পরে, সংগ্রহ করার পর তথ্যগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুসারে আলাদা আলাদা ভাগ করার নাম হলো তথ্যের উপস্থাপন। তথ্য বিশ্লেষণ, তুমি কি বের করতে চাও? অ্যাভারেজ মান, তোমাদের বোর্ডের যে রেজাল্ট এটা একটা পরিসংখ্যান, কেননা তুমি কোন কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো সেগুলোকে যোগ করে মোট দ্বারা ভাগ করে অ্যাভারেজ করেছে, অ্যাভারেজ রেজাল্টটাই হলো তোমার জিপিএ। সুতরাং এখানেও পরিসংখ্যানের কাজ করেছে। তাহলে তোমার কি করতে হয়েছে, রেজাল্টগুলো কালেক্ট করেছে, সন্নিবেশিত করেছে তোমার রোলের পাশে, তারপর ভাগ করে তোমার ফাইনাল রেজাল্ট করেছে। দিস ইজ দ্য তথ্য বিশ্লেষণ। তথ্য বিশ্লেষণ করে তুমি কি পেলে, ফলাফল। তাহলে তুমি কি করলে, ব্যাখ্যা করবে কি করে, প্রথমে তথ্য সংগ্রহ করেছি, প্রথমে তথ্যকে উপস্থাপন করেছে, বিশ্লেষণ করে এই ফলাফল পেয়েছে। এই চারটি কাজ যে করবে তাকে পরিসংখ্যান বলে। এখন আসো, পরিসংখ্যান বিজ্ঞান না কলা? যে কোনো একটি সংখ্যা কি পরিসংখ্যান? পরিসংখ্যান বিজ্ঞান না কলা? যে কোনো একটি সংখ্যা কি পরিসংখ্যান? বিষয়টি একেবারে সহজভাবে আমরা তোমাদেরকে বলে দিব এবং তোমরা সহজে এই জিনিসটা বুঝতে পারবে। তাহলে আমরা যদি বিজ্ঞানের সংজ্ঞা জানি, কলার সংজ্ঞা জানি, কলা মানে হলো মানবিক, আর পরিসংখ্যানের সংজ্ঞা জানি। দেখো, শুরুতে পরিসংখ্যানকে কাজের ধরন অনুসারে কলা বলা হতো, মানে মানবিকের সাথে তার সম্পর্ক খোঁজার চেষ্টা করতেন। কিন্তু তার বর্তমান যুগে এসে কাজের পরিধি ব্যাপক হারে বিস্তৃত হওয়ার কারণে এখন পরিসংখ্যানকে কেউ আর কলা বলে না। আসে একটু, তাহলে তোমরা বলো বিজ্ঞান কি? বিজ্ঞান হলো গবেষণালব্ধ জ্ঞান, যাহা কোনো তথ্যকে যাচাই বাছাই পূর্বক তোমাকে একটা মন্তব্য দিবে। কলা বিজ্ঞানের কর্মফলটাকে শুধু বর্ণনা করবে, গবেষণা করার ক্ষমতা তার নেই। হাসবে জানি তোমরা,
এটা উদাহরণ দিই, বিজ্ঞানকে যদি বলো এই বিজ্ঞান ফ্যানটা ঘোরে কেন, ও বলবে আমি একটু দেখি কেন ঘুরে, ও চেক করবে, বিচার বিশ্লেষণ করবে, তারপর তোমাকে বলবে হ্যাঁ এই কারণে ঘুরছে। কলাকে যদি বলো এই ফ্যান ঘোরে কেন, ওর তো কাজই ঘোরা, জট জলদি জলদি উত্তর দিয়ে দিবে, ওর কাজ ঘোরা, আর কাজ কি আছে, তো ঘুরবেই। তুমি বিজ্ঞানকে একটা অঙ্ক করতে দাও, যদি বলো রেজাল্ট এই, বিজ্ঞান বিশ্বাস করবে না। বিজ্ঞান ও অঙ্কটাকে বিশ্লেষণ করে তারপর তোমার রেজাল্টের সঠিকতা যাচাই করবে, তুমি যে রেজাল্টটা বলেছো সেটা সঠিক কিনা, ওই পর্যায়ে কিনা অঙ্কটা রেজাল্ট, সে অঙ্কটা আগে করবে, তারপর তোমার সাথে যদি মিলে বলবে হ্যাঁ, আর না বলবে তোমার অঙ্কে ভুল আছে। কলাকে যদি জিজ্ঞেস করো এই অঙ্কটার রেজাল্ট এই, ওর তো রেজাল্ট ওইটাই হবে, ওর বাইরে কিছু হবে নাকি, ওটা ভুল হতে পারে, কিন্তু সেই ভুলকে সে শুদ্ধ করবে না। কলার কাজ হলো বর্ণনা করা। একজন ব্যাটসম্যান যদি তোমার ক্রিকেট খেলে, একজন বোলার যদি বল করে, আর ধারাভাষ্যকার যদি দূর থেকে দেখে ধারা বর্ণনা করে, ব্যাটসম্যান বোলারকে 4 মারলো, ধারাভাষ্যকার বলল দেখার মতো 4, দৃষ্টিনন্দন 4, চমৎকার ব্যাটিং শৈলী ইত্যাদি ইত্যাদি, আর তার বিশেষণে কোনো অভাব থাকে না, পরের বলেই আউট হলো। ওই ধারাভাষ্যকার তখনই বলল কাণ্ড জ্ঞানহীন ব্যাটিং, উনি উইকেটকে বিসর্জন দিয়েছেন, উনি অধৈর্য হয়ে গেছেন, উনি তাড়াতাড়ি মাঠ থেকে বেরিয়ে আসতে চান, এই জন্য উইকেটকে বিলিয়ে দিয়েছেন। দেখো একই মুখে দুই কথা। ওই ধারাভাষ্যকারকে তুমি যদি ব্যাটিং করতে দাও, আর শোয়েব আখতার যদি বল করে, তাহলে বলের গতি দেখে ওই ধারাভাষ্যকার আমার বিশ্বাস যে পালাবে, ব্যাট ফালাইয়া দৌড়াবে। অথচ দেখো, তাহলে একজন ব্যাটসম্যান হলো বিজ্ঞান, একজন বলারও বিজ্ঞান, আর ওই ধারাভাষ্যকার হলো কলা। কারণ ব্যাটসম্যান কোন বলটাকে মারবে, কোন বলটাকে ঠেকাবে, কোন কৌশলে ঠেকাবে, এটা কিন্তু তার ব্যাটিং এর সাথে তার মেধা কাজ করে। বোলার সে বল করে, বলটা ইয়র্কার করবে না আউটসুইং না ইনসুইং, এই দৌড়ানোর সাথে সাথে তার মাথায় কাজ করে। সে কিন্তু জানে না কি ঘটবে, কিন্তু টেকনিক তার মাথায় কাজ করে, আমার এই বলটা এখানে ফেলতে হবে, আর ওই ধারাভাষ্যকার দেখে দেখে বর্ণনা দেয়। সুতরাং যে গবেষণা করতে পারে, ফলাফল প্রদান করতে সে বিজ্ঞান, আর সে বর্ণনা করতে পারে, গবেষণা করতে পারে না, সে কলা। তাহলে পরিসংখ্যান কি? পরিসংখ্যান তথ্য কালেক্ট করে, তথ্যকে বিশ্লেষণ করে, গবেষণা করে। সুতরাং সংজ্ঞা থেকে দেখা যায় পরিসংখ্যানের সংজ্ঞাটি বিজ্ঞানের সাথে মিলে যায়, কলার সাথে নয়। সুতরাং পরিসংখ্যান বিজ্ঞান, কলা হতে পারে না। যে কোনো একটি সংখ্যা কি পরিসংখ্যান? একটু বলে নিই, পরিসংখ্যান তথ্যের সমষ্টি নিয়ে কাজ করে, একক তথ্য নিয়ে কাজ করে না। তোমার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, ব্যক্তির উচ্চতা হতে পারে, কিন্তু যদি বলি তোমাদের ক্লাসে যারা পড়ে তাদের গড় বয়স 16 বছর, এটা পরিসংখ্যান। গড় বলতে 16 বলতে তোমার বন্ধুর আশেপাশে যারা আছে সবাই 16 বছর। তোমার বয়স 15 বছর, ব্যক্তির বয়স হতে পারে, এটা সমষ্টিকে বোঝাবে না। যে তথ্য সমষ্টিকে বোঝায় না, অনেকজনকে বোঝায় না, সে তথ্য কখনো পরিসংখ্যান হতে পারে না। সুতরাং যে কোনো একটি সংখ্যা পরিসংখ্যান হতে পারে না। পরিসংখ্যান হতে হলে অবশ্যই তথ্যের সমষ্টি হতে হবে। আশা করছি এইগুলো আমার বোঝাতে পেরেছি, এবং এগুলো আসলে তোমাদেরকে বোঝাই, বাট তুমি অ্যান্সার করবে না। তুমি 2টা চ্যাপ্টার যদি পড়ো ঠিক মতো, 2টা চ্যাপ্টার দিয়ে 2টা প্রশ্ন অ্যান্সার করতে পারবে। তুমি যদি 4টা অধ্যায় পড়ো, তুমি 4টা প্রশ্ন অ্যান্সার করতে পারবে। তুমি যদি 5টা অধ্যায় করো, 5টা অ্যান্সার করতে পারবে। তাহলে অনলি 5টা অধ্যায় যদি তুমি ঠিক মতো পড়ো, তাহলে 5টা অধ্যায় দিয়ে তুমি 5টা প্রশ্ন 100% কমন করবে, এবং অ্যান্সার করতে পারলে 48, 49 পারবে, 50ও পেতে পারো। সুতরাং আজকে আমি শুরুতেই বলেছি, পরিসংখ্যান নিয়ে ভয়ের কিছু নেই, শুধু নিয়মিত অধ্যয়নটা আমাদেরকে রপ্ত করতে হবে। তো আজকে আসে পরিসংখ্যানের গুরুত্ব কি। আমি এক কথায় বলবো, কিছু বলেও আসছি,
যে এমন কোনো সেক্টর নেই যেখানে পরিসংখ্যান কাজ করে না। আজকে দেখো কোভিড-19-তে ডেইলি কতজন মারা যায়, তারা উন্নত মানের মাস্ক ব্যবহার করতে KN95 কতজন মানুষ ব্যবহার করতে পারে, কতজন মানুষ মাস্ক ছাড়া বাহিরে বের হন, স্বাস্থ্যবিধি কারা কতজন মেনে চলে, এইগুলো নিয়ে গবেষণা করা যেতে পারে। এবং এই ক্ষেত্রে যখনই তুমি গবেষণা করবে তখনই তোমাদের পরিসংখ্যান দরকার হবে। তুমি রাষ্ট্রের পলিসি বলো, শিক্ষার কোনো জরিপ বলো, অর্থনৈতিক কোনো জরিপ বলো, যেখানে জরিপ কথাটা জড়িত, দেশের লোক সংখ্যার বৃদ্ধির কথা বলো, মৃত্যুর হার বলো, মোট জনসংখ্যার হিসাব যদি বলো, ভূমি জরিপের কথা যদি বলো, বন কি পরিমাণ আছে তা যদি জরিপের কথা বলো, কৃষি জমি কি পরিমাণ আছে সেখানে যদি জরিপের কথা বলো, বাঘ শুমারি যদি তুমি কথা বলো, অর্থাৎ গণনা কার্য যেখানে দরকার হবে, যেখানে সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হবে, সেখানেই তথ্যের প্রয়োজন হয়। আর এই তথ্যটা যে বিষয়ের মাধ্যমে তুমি কালেক্ট করবে সেই বিষয়টির নাম হলো পরিসংখ্যান। সুতরাং একটি কথা একবারে আমরা বলতে পারি, এমন কোনো সেক্টর নেই, তুমি গবেষণার কথা বলবে, কোনো তথ্য বিশ্লেষণের কথা বলবে, এমন কোনো সেক্টর নেই যেখানে পরিসংখ্যানের ব্যবহার হয় না। হয়তোবা দুর্ভাগ্যভাবে আমরা বলতে পারি বাংলাদেশে সেই ক্ষেত্রটা এখনো তৈরি হয়নি, তবে হয়নি তা বলা যাবে না, হয়েছে। যারা পিএইচডি করতে যায়, গবেষণা করতে যায়, যেমন আমার এক ছাত্র ICDDRB-তে চাকরি করেন, পরিসংখ্যান ডায়াগনোস্টিক থেকে পাশ করেছে অনার্স মাস্টার্স। ও আমাকে একদিন বলে, স্যার পরিসংখ্যান কোন কাজে লাগে? তা আমি এখন গবেষণার এখানে কাজ করতে আসে বুঝি যে এই সাবজেক্টটি ছাড়া একটি পাও সামনে দেওয়া যায় না, পা দেওয়া যায় না, যেখানে গবেষণা কাজ ওই পরিসংখ্যানের কনসেপ্ট ছাড়া করতে পারি। আমি তোমাকে যদি বলি এই দরকার, তুমি একটু মুচকে এসে দেবে, স্যার নিজের সাবজেক্ট তো একটু ঢোল তো বাজাবেনি, না, ঢোল বাজানোর কোনো সুযোগ নেই, এটা অনেক দরকার। এখন আমি এক কথা পরিসংখ্যানের বলে দিলাম, সীমাবদ্ধতা আমরা একটু বলবো, গুণবাচক তথ্যের ক্ষেত্রে পরিসংখ্যান কাজ করে না, একক তথ্যের ক্ষেত্রে পরিসংখ্যান কাজ করে না। উপযুক্ত লোক যদি তথ্য কালেকশনের জন্য তুমি নিয়োগ না করো, পরিসংখ্যান এখানে মূল্যহীন হয়ে যাবে, ওই তথ্য নিয়ে তুমি কাজ করতে পারবে না। পরিসংখ্যান তথ্য কালেক্ট করার কোনো নিয়ম আছে, অনেকগুলো পদ্ধতি আছে। যে সমস্ত লোকে পদ্ধতিগুলো বোঝে না তাদের যদি তুমি পরিসংখ্যানের তথ্যগুলো কালেক্ট করতে দাও, তাহলে সেটা তোমার তথ্য তোমার কাজে আসবে না। যাই হোক, তোমাদের প্রথম অধ্যায়ে মোটামুটি কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করব, এবং এগুলো একটু যদি বই দেখো এখান থেকে তুমি আনসার করবে না, কিন্তু জাস্ট একটু যদি কনসেপ্ট নেওয়ার চেষ্টা করো, এগুলো একটু দেখতে পারো, তাহলে বরঞ্চ উপকার হবে। আজকে আমরা একটু বলবো আর একটি অধ্যায়, যেটাকে আমরা বলবো চলক। এখানে আমাদের এটা তোমাদের জন্য খুবই উপকারী, চলক ভেরিয়েবল খুবই দরকারি। এই চলক ছাড়া পৃথিবী চলে না, এক কথায় আমরা বলতে পারি। এখন চলক মানে কি? তুমি বলবা, স্যার যাহা চলে তাহাই চলক, তাই না? বাজার কাকে বলে? বাজার কাকে বলে? মৌলভী বাজার বাজার, চক বাজার বাজার, না, এগুলো আমরা কথায় বলি। ঘটনা কাকে বলে? আমরা বলি যাহা ঘটে না, এর পেছনে সুন্দর সংজ্ঞা রয়েছে, সায়েন্টিফিক সংজ্ঞা, ব্যাখ্যা। চলক যাহা চলে তাই চলক নয়। চলক হলে আমরা বলতে পারবো ভেরিয়েবল, পরিবর্তনশীল বৈশিষ্ট্যগুলোকে চলক বলে। পরিবর্তনশীল বৈশিষ্ট্যগুলোকে চলক বলে। যে সকল মান নিয়ে তুমি কাজ করবে, সেই মানগুলোর মধ্যে যদি ভিন্নতা থাকে, পার্থক্য থাকে, সেটা গুণে মানে বৈশিষ্ট্যে, তাকে আমরা চলক বলবো। তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তাদের জন্ম নিয়ে যদি আমরা কাজ করি, বয়স নিয়ে যদি কাজ করি, বয়স, সবাই কি বয়স একরকম? না, বয়সের মধ্যে পার্থক্য রয়েছে, বয়সের মধ্যে পার্থক্য রয়েছে। চলো, তোমাদের উচ্চতা নিয়ে যদি আমরা কাজ করি, উচ্চতা নিয়ে যদি আমরা কাজ করি, তোমাদের সবার উচ্চতা এক নয়, উচ্চতার মধ্যে পার্থক্য রয়েছে। সুতরাং উচ্চতা একটি চলক।
তোমাদের রেজাল্ট নিয়ে যদি কাজ করি, মেধা নিয়ে কাজ করি, মেধাগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। ধানের ওজন নিয়ে যদি কাজ করি, ধানের ফলন নিয়ে যদি কাজ করি, ধানের ফলন, পাটের ফলন, পার্থক্য রয়েছে। জনসংখ্যার জেলাভিত্তিক যদি গণনা করি, জনসংখ্যার এক এক জেলায় এক এক রকম সংখ্যা আসবে, পার্থক্য রয়েছে। তোমার হাতে 5টি আঙ্গুল আছে, আমার হাতে 5টি আঙ্গুল রয়েছে, কোনো পার্থক্য নেই। যদি মানগুলোর মধ্যে কোনো পার্থক্য না থাকে তাহলে তারা ধ্রুবক। আমার 2 হাতে 10টি আঙ্গুল আছে, তোমার 2 হাতে 10টি আঙ্গুল আছে, সংখ্যাগত দিক থেকে কোনো তফাৎ নেই, পার্থক্য নেই, ধ্রুবক। কিন্তু আমরা আঙ্গুলের উচ্চতাগুলো যদি হিসাব করি, পার্থক্য করি, তাহলে দেখা যায় একটি আঙ্গুলের উচ্চতার সাথে আর একটি আঙ্গুলের উচ্চতা রয়েছে, পার্থক্য রয়েছে। সুতরাং চলো, তোমার একটি মাথা আছে, আমারও একটি মাথা আছে, কোনো পার্থক্য নেই, কিন্তু মাথার ওজন দিলে পার্থক্য আছে। তোমার 2টি হাত আছে, আমার 2টি হাত আছে, কোনো পার্থক্য নেই, ধ্রুবক। কিন্তু হাতের দৈর্ঘ্যগুলো যদি একটু পার্থক্য করি, মাপ দেয়, তোমার হাতের দৈর্ঘ্যের সাথে আমার হাতের দৈর্ঘ্যের কোনো মিল নেই। সুতরাং যেখানেই পার্থক্য, যেখানেই ভিন্নতা, সেখানেই ওই মানগুলোকে আমরা চলক বলি। সুতরাং আমরা বলবো পরিবর্তনশীল বৈশিষ্ট্যগুলোকে চলক বলে। সমজাতীয় মানের মধ্যে পার্থক্য হলে চলক বলে। তোমাদের উচ্চতা, আমাদের উচ্চতা, আমার উচ্চতা, তোমার বয়স, আমার বয়স, পার্থক্য রয়েছে। সুতরাং পার্থক্য থাকলে চলক, আর পার্থক্য না থাকলে ওই মানগুলোকে ধ্রুবক বলে। যেমন আমি যদি বলি 1 2 3 4, আর তোমাকে যদি বলি 5 5 5, দেখো 1 2 3 4 এই মানগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। 5 5 5 একই মান বারবার ঘটছে। নিশ্চয়ই তুমি আমার কথা শুনে এখন বলতে পারো এই মানগুলোকে চলক বলবো, এই মানগুলোকে ধ্রুবক বলবো। স্যার ক্লিয়ার? ওকে। এখন আমরা চলককে ভাগ করতে পারি 2 ভাগে, লিখতে পারো চলক 2 প্রকার। সংখ্যাবাচক চলক 2 প্রকার। এছাড়াও চলককে আমরা ভাগ করেছি 2 ভাগে, সংখ্যাবাচক চলক আর গুণবাচক চলক। সংখ্যাবাচক চলক 2 প্রকার, বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। এছাড়াও এই প্রকারভেদ ছাড়াও চলককে আমরা আরো 2 ভাগে ভাগ করতে পারি, এক চলক আর দ্বিচলক। তাহলে আসো, সংখ্যাবাচক চলক কাকে বলে? আমরা সংজ্ঞার শুরুতেই পরিসংখ্যানের বলেছিলাম যে পরিসংখ্যানের তথ্যের সমষ্টি হতে হবে এবং অবশ্যই তথ্যগুলোর সংখ্যায় প্রকাশিত হতে হবে। গুণবাচক তথ্য নিয়ে পরিসংখ্যান কাজ করে না। যেমন তোমাদের মেধা, তোমার গায়ের রং, এটি বাড়ির রং, এটি গাড়ির রং, এগুলো গুণবাচক তথ্য। এগুলো আমরা শুধু দেখে বুঝতে পারি, কিন্তু এগুলো সংখ্যায় প্রকাশ করা যায় না। তাহলে আমরা এই চলককে 2 ভাগে ভাগ করেছি, সংখ্যাবাচক চলক আর গুণবাচক চলক। সংখ্যাবাচক চলক হলো
যে চলকের মানগুলো সংখ্যায় প্রকাশিত তারা সংখ্যাবাচক। যেমন আমাদের বয়স, আমাদের ওজন, আমাদের উচ্চতা, ধানের ওজন, পাটের ওজন, রাস্তার দৈর্ঘ্য, কোনো বাড়ির নম্বর, এগুলো সবই সংখ্যায় প্রকাশিত এবং এগুলো হলো সংখ্যাবাচক চলক। গুণবাচক চলক, যে চলকের মান সংখ্যায় প্রকাশ করা যায় না, অনুমান করা যায়, অনুধাবন করা যায়, বোঝা যায়, কল্পনা করা যায়, ভাবা যায়, কিন্তু সংখ্যা প্রকাশ করা যায় না, এর হলো গুণবাচক চলক। এরা হলো গুণবাচক চলক। যেমন আমরা বলেছি তোমার মেধা, তোমার গায়ের রং, তোমার বাড়ির রং, তোমাদের গাড়ির রং, এগুলো আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি। আমি তোমার মেধাকে মূল্যায়ন করতে পারি না, আমি তোমার গায়ের রংকে ওজন করতে পারি না, পরিমাপ করতে পারি না। সুতরাং এগুলো হলো গুণবাচক চলক। সংখ্যাবাচক চলককে আমরা তাদের প্রকৃতি অনুসারে ভাগ করতে দুই ভাগে, বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্নভাবে যে চলকগুলো মান গ্রহণ করে তারা বিচ্ছিন্ন চলক। এটাকে যদি আর একটু ঘুরিয়ে বলি, যে চলকের মান তুমি গণনা করতে পারো, যে চলকের মান পূর্ণ সংখ্যায় দেওয়া থাকবে, তুমি প্রত্যেকটা মানকে ইন্ডিভিজুয়ালি তুমি আলাদা আলাদা করে বলতে পারবে, ভগ্নাংশ নয়। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানকে তুমি বলতে পারবে, গণনা করতে পারবে, ওই মানগুলোকে আমরা বিচ্ছিন্ন চলক বলি। যেমন 1, 2, 3, 4, 5, 6, তুমি প্রত্যেকটা মানকে গণনা করতে পারো। 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5, 5-এর পর 6, তুমি প্রত্যেকটা মানকে গণনা করতে পারো এবং মানগুলোর মধ্যে নিশ্চয়ই একটা পরিবর্তন আছে। সুতরাং এটা তো নিশ্চয়ই চলক এবং এটা সংখ্যায় প্রকাশিত এবং প্রত্যেকটা মান পূর্ণ সংখ্যায় দেওয়া আছে, কোনো ভগ্নাংশ নেই। এই মানগুলোকে আমরা বিচ্ছিন্ন চলক বলি। আর অবিচ্ছিন্ন চলক হলো যে চলকের মান তুমি অনুমান করতে পারো, একটি নির্দিষ্ট পরিসরে থাকে, এই পরিসরের ভিতর থেকে চলকটি যে কোনো মান গ্রহণ করতে পারে, তুমি নিশ্চিত করে বলতে পারবে না এতই হবে, ওই মানগুলোকে আমরা অবিচ্ছিন্ন চলক বলি। আবারও বলছি, যে চলকের মান একটি নির্দিষ্ট পরিসরের মধ্যে থাকে, একটি নির্দিষ্ট সীমানার মধ্যে থাকে, ওই সীমানার মধ্যে চলকটির যে কোনো মানই হতে পারে, বাট আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, ওইটাকে আমরা অবিচ্ছিন্ন চলক বলি। আমি যদি বলি আমার স্টুডেন্টদেরকে আমার বয়স কত তুমি বলো, তুমি বলবো স্যার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো, একটু অনুমান করি। স্যার আপনি কত সনে পাস করেছেন, আমি একটু অনুমান করি। স্যার আপনার বয়স 40 থেকে 45 এর মধ্যে হবে। তুমি সর্বনিম্ন ধরেছো 40, সর্বোচ্চ ধরেছো 45, এর মধ্যেই হবে, তুমি এটা বলেছো, কিন্তু একজ্যাক্টলি আমার বয়সকে তো তুমি কিন্তু বলতে পারো নাই। তার অর্থ হলো তোমার ধারণা হলো স্যারের বয়স 40 থেকে 45-এর এর মধ্যেই কোনো না কোনো একটি মান হবে। তুমি কি নিশ্চিত করে বলতে পেরেছো? তুমি এখানে বলতে পেরেছো যে 1-এর পর 2 হবে, 2-এর পর 3 হবে, 3-এর পর 4, 4-এর পর 5, 5-এর পর 6, এটা কিন্তু প্রত্যেকটা মানকে তুমি স্পেসিফিক ভাবে বলতে পেরেছো, কিন্তু এখানে কিন্তু বলতে পারছো না। তুমি বলতে পারো x চলকের মান 1 না হলে 2 হবে, 2 না হলে 3 হবে, 3 না হলে 4, 4 না হলে 5, 5 হলে 6, একটা না হবেই, একটার পর একটা, একটার পর একটা গ্রহণ করতেই পারে। এগুলোকে আমরা বিচ্ছিন্ন চলক বলি। আর অবিচ্ছিন্ন চলকের মানটা নির্দিষ্ট সীমানার মধ্যে থাকবে, একটি নির্দিষ্ট পরিসরে থাকবে, কিন্তু তুমি নিশ্চিতভাবে বলতে পারো না, এইগুলোকে আমরা বলি অবিচ্ছিন্ন চলক। তুমি যদি বলো স্যার আমাদের জিপিএ কত বলেন, তা আমি বলবো ঢাকা কলেজে যেহেতু আমাদের জিপিএ ছিল কমার্সের জন্য 4.75 থেকে 5, মানবিকের জন্য ছিল 4.5 থেকে 5-এর মধ্যে, আর সায়েন্সে তো বলার প্রশ্নই আসে না, ওরা অলওয়েজ সব গোল্ডেন। তাহলে এই সীমানার মধ্যে তোমার রেজাল্ট হবে, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি নাই যে তোমার রেজাল্টটা কত হবে। কিন্তু আমার যদি জানা থাকতো তোমাদের 10 জনের রেজাল্ট এই, তুমি যদি আমাকে জিজ্ঞেস করলো স্যার আমার রেজাল্ট কত বলেন, তো আমি বলতে পারতাম। যদি বলতে পারি তাহলে স্পেসিফিক বলতে পারি, নির্দিষ্ট করে বলতে পারি, তাহলে হবে বিচ্ছিন্ন। আর যদি একটা সীমানার মধ্যে থাকে
ওইটিকে বলে অবিচ্ছিন্ন চলক। এছাড়াও চলক দুই প্রকার, এক চলক আর দ্বিচলক। এক চলক মানে হলো আমার বৈশিষ্ট্য অনেক, তোমার বৈশিষ্ট্য অনেক। একটা বৈশিষ্ট্য বা একটা চলকের মান যখন আরেকটা চলকের মান দ্বারা প্রভাবিত হয় তখন তারা দ্বিচলক। এই এক একটা বৈশিষ্ট্য কিন্তু এক একটি চলক আমরা নাম দেই। তোমার উচ্চতা যখন, আমাদের উচ্চতাগুলো যদি একটি বৈশিষ্ট্য হয় তখন আমরা চলকের নাম দিই এক্স, আর আমাদের ওজন যদি আরেকটি বৈশিষ্ট্য হয় তখন আমরা নাম দিই ওয়াই। এই চলকগুলোকে এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়, আর এ বি সি এগুলোকে আমরা ধ্রুবক বলি। আচ্ছা যাই হোক, এখন একটা চলকের মান দ্বারা যদি আরেকটা চলকের মান প্রভাবিত হয়, একটা চলকের মানের পরিবর্তন হলে যদি অপর চলকের মান পরিবর্তন হয় তাহলে বুঝতে হবে তারা দ্বিচলক। আর তাহলে সম্পর্কযুক্ত চলককে আমরা দ্বিচলক বলি। তুমি তোমার বাবাকে যদি ডাক দাও তাহলে তোমার বাবা সাড়া দিবেন, কিন্তু রাস্তার কোনো লোককে যদি বাপ বলে আমি ডাক দেই, আমরা যদি ডাক দিই তাহলে সাড়া দিবে না, কারণ ওই লোকটির সাথে তোমার সম্পর্ক নেই। যদি জমিতে সার দেই তাহলে ধান ভালো হবে। আমি যদি বলি কেন ভালো হলো, তুমি বলো স্যার ঠিক মতো সার দিয়েছি, ফলন ভালো হয়েছে, একটার সাথে আরেকটা সম্পর্ক রয়েছে। আমি যদি জিজ্ঞেস করি তোমার রেজাল্ট ভালো হওয়ার পিছনে কারণ কি, তুমি বলবে স্যার আমি ঠিক মতো পড়াশোনা করেছি, এত ঘন্টা পড়াশোনা করেছি, আমি শিক্ষকদের কথা শুনেছি, বাবা মার কথা শুনেছি, সব কিছু মিলে আমার রেজাল্ট ভালো হয়েছে। দেখো একটা বিষয়ের সাথে অনেকগুলো বিষয় জড়িত, এগুলো হলো দ্বিচলক। তুমি তোমার উচ্চতা ওকে, আরেকজন উচ্চতা ওকে, আমরা শুধু উচ্চতা নিয়ে কাজ করব। এই উচ্চতার সাথে অন্য কোনো ব্যাপারগুলো জড়িত কিনা, অন্য কোনো বিষয় জড়িত কিনা, এইগুলো আমরা গণনায় অন্তর্ভুক্ত করব না, তাহলে এক চলক। শুধুমাত্র একটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কাজ করব, ওই বৈশিষ্ট্যের সাথে অন্য কোনো বৈশিষ্ট্যের সম্পর্ক আছে কিনা, একটা চলকের মানের সাথে অন্য চলকের মানের সম্পর্ক আছে কিনা যদি না খুঁজি তাহলে হবে এক চলক, আর যদি সম্পর্ক খুঁজি এবং সম্পর্ক খুঁজে পাই তারা হবে দ্বিচলক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আমার ক্লাসটা অনুধাবন করেছো, তোমরা বুঝতে পেরেছো এবং ক্লাসটাকে এনজয় করার চেষ্টা করবে। আমরা শতভাগ চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তোমরা যদি ভালো বুঝতে পারো, আমি মনে করি আমি শিক্ষক হিসেবে সফল হব। তোমরাই আমাকে শিক্ষক হিসেবে তৈরি করতে পারো, কারণ তোমরা যদি শিখতে চাও তাহলে আমি শিক্ষক হিসেবে ফাঁকি দেওয়ার আমার কোনো সুযোগ নেই। সুতরাং তুমি আমাকে একটা আদর্শ শিক্ষক বানাতে পারো, তোমরা এই প্রত্যাশা রেখে তোমরা ভালো থেকো, প্রয়োজনের বাহিরে বের হবে না। কোভিড-19 একটি ভয়াবহ মহামারী এবং শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিক মহামারী। এই মহামারী থেকে তোমাদেরকে আল্লাহ হেফাজত করবে এবং তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা ভালো থাকলে দেশ ভালো থাকবে, জাতি ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, তোমাদের পরিবার, সর্বোপরি তোমাদের পরিবার ভালো থাকবে, তোমরা সুস্থ থাকবে। আবার দেখা হবে পরবর্তী কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত অপেক্ষায় থাকবো তোমাদের জন্য, আর তোমরা অপেক্ষায় থাকবে আমার জন্য। ধন্যবাদ আমার ক্লাসের সাথে তোমরা সংযুক্ত থাকার জন্য।